আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব। প্রত্যেকটা অন্ধকারের বুকে কুঠারাঘাত করে প্রভাতের রাঙা সূর্য উদয় ঘটিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। সুতরাং সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার সেই স্বপ্ন আমাদের দেখতে হবে। কোন নেতার পেছনে কোনো মেধাবীরা ছুটবে না, মেধাবীদের পেছনে নেতারা ছুটবে। নেতারা ছুটবে কারণ মেধাবীরাই আগামীর বাংলাদেশ গড়ে দিবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির সেই মেধাবীদের পিছনে ছোটে। ইসলামী ছাত্র শিবির যারা করে তাদেরকে মেধাবী করে গড়ে তোলার দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের। আমি হব ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই চাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমরা যা বলি সাধারণত মানুষ সেগুলো অনুসরণ করে কম, আর মানুষ তাই অনুসরণ করে যা সে সাধারণত দেখে। আমি শুধু মুখে বললে আপনারা হয়তো ঠিকঠাক মতোই কপালেই হাত না দিয়ে মাথায় হাত দিতেন, কিন্তু যখন আমি দেখাচ্ছি, বলছি মাথায় হাত দিতে, দেখাচ্ছি কপালে হাত দিন, কপালে হাত দিয়ে আমার। যখন আমি নেতা হিসেবে এখানে দাঁড়িয়ে পোডিয়ামে বসে যা করছি, আপনারা সাধারণ মানুষের প্রবণতা হচ্ছে সে অনুকরণ প্রিয়, সে এগুলো দেখতে পছন্দ করে এবং দেখে দেখে সেটা করতে থাকে। আজকে যাদেরকে সকাল 9টা থেকে এই প্রায় 12টা হতে চললো, দীর্ঘ 3-4 ঘন্টা ধরে যত আলোচনা করা হলো, আমার বিশ্বাস এইখান থেকে যাওয়ার পরে আপনারা বলতে থাকবেন যে শিবির আসলে দিলটা কি, ব্যাগের মধ্যে কি আছে, আলোচনা কার বেশি হয়েছে, ডাকসু ভিপি আসছিল ছবি তুলতে পারি নাই, কাছে গিয়ে একটা ছবি তুলতে পারলে ভালো হইতো। এগুলো হবে পর্যালোচনার বিষয়। সামনে যে আসলে কি বলা হইলো, কি করা হইলো, অধিকাংশরাই 95% ক্ষেত্রেই এগুলো ভুলে যায়, এবং যারা ভুলে যায় তাদের ভবিষ্যৎ পথ চলাটাও একটু কঠিন হয়। একবার এক ডাক্তার মাদকাসক্ত রোগীদেরকে পুনর্বাসন করার জন্য তিনি চিন্তা করলেন কি করা যায়। তখন তিনি করলেন কি জানেন, সকল মাদকাসক্ত মদ খাওয়া মানুষদেরকে এরকম একটা কনফারেন্স রুমে এসির মধ্যে আমন্ত্রণ করে নিয়ে আসলেন। এরপরে সবাই যখন আসলো, ডাক্তার এরকম পোডিয়ামের উপরে 2টা ভ্যাকিউম টিউব রাখলো, একটার মধ্যে দিল হচ্ছে পানি মিনারেল ওয়াটার, আর একটার মধ্যে দিল হচ্ছে সেফ ওয়াইন মদ অ্যালকোহল। এরপরে 2টা কেসও ধরে নিয়ে আসলো সে, একটা কেসোকে ঢুকাই দিল অ্যালকোহলের মধ্যে, আর একটা কেসোকে দিল মিনারেল ওয়াটারের মধ্যে। এরপর মাদক খায় যারা মদ্যপান করে তাদেরকে বললো আপনারা খুব খেয়াল করে দেখেন কি ঘটনা ঘটতেছে। ঘটনা দেখলো পানির মধ্যে মিনারেল ওয়াটারের মধ্যে যে কেঁচোটা আছে সে দিব্যি হাঁটাচলা ঘোরাফেরা করছে, কিন্তু অ্যালকোহলের মধ্যে যে কেঁচোটাকে দেয়া হয়েছে সেই কেঁচোটা মুহূর্তের মধ্যে পানির সাথে অ্যালকোহলের তেজস্ক্রিয়তার কারণে অ্যালকোহলের সাথে মিলে মিশে একাকার হয়ে খান হয়ে শেষ। এরপরে ডাক্তার মাদকাসক্তদেরকে দিকে তাকিয়ে বলছে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনারা কি বুঝলেন? কোনো কথা নাই। কি বুঝাইতে চাইলো? সবাই ভাবছে যে আমাদের ডাইকে নিয়ে আসছে, এতদিন বাংলা খাইতাম, এখন হয়তো ইংলিশটা পাবো। একটা হাইপাই একটা জায়গায় নিয়ে আসছে, ইনভাইটেশন কার্ড দিয়ে, চমৎকার একটা পরিবেশ, এখানে আইসে কি হাবিজাবি শিখাচ্ছে আমাদের। পেছন দিক থেকে একজন মদ্যপায়ী ব্যক্তি দাঁড়িয়ে বলল যে ডাক্তার সাহেব, কেঁচো খাইলে পাকস্থলিতে, মানে মদ খাইলে পাকস্থলিতে কেঁচো জন্মায় না। ডাক্তার কি এটা বুঝাইতে চাইছিল? আপনারা কি বুঝছেন কি না? আসলেও দেখলো অনেকে ফেসবুকের মধ্যে আছেন, মোবাইল দেখছেন, আমার কথায় মন নাই, কি বলছি একজন হাসছে তাই হাসতেছে, ওই কেসেমের হয়ে গেছে। তো মদ খাইলে যে পাকস্থলিতে কেঁচো জন্মায় না এটা ও বুঝছে, কারণ ওর বুঝটা ওর মতো করে, ও চায় আজীবন মদ খেয়েই চলতে, ওর মাথার ভিতরে ওইটাই ঢুকছে। ডাক্তার দেখাইতে চাইছে যে মদ যদি খান তাহলে পাকস্থলীটা এইভাবে তছনছ হয়ে যাচ্ছে অ্যালকোহলের তেজস্ক্রিয়তার কারণে। তো ইসলামী ছাত্র শিবির এইখানে নিয়ে আসছে, আসার পরে কিছু হয়তো বই দিবে, কি দিবে আমি জানি না, একটা ক্রেশ দিবে বা কিছু বই খাতা দেয়। বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামগুলো সারা দেশব্যাপী, আমরা নবীন বরণ প্রোগ্রাম, A+ সংবর্ধনা একটা মৌসুম চলছে। এরপরে এদের নিয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সায়েন্স ফেস্ট, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, এআইয়ের উপরে কোর্স করানো, জিমিনাইয়ের উপরে কোর্স করানো, কোডিংয়ের উপরে কোর্স করানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কোর্স করানো, নানা ধরনের আয়োজন। প্রায় 700-800 আয়োজন ইসলামী ছাত্র শিবিরের থাকে। স্টুডেন্ট রিলেটেড, কোয়ালিটি ডেভেলপমেন্ট রিলেটেড কোর্সগুলো ইসলামী ছাত্র শিবির করায়। আমাদের পেজের সাথে অ্যাটাচ থাকলে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এগুলো রেগুলার বেসিসে দেখতে পাবেন। এসএসসি পরীক্ষার পরে আমরা আপনাদের নিয়ে কোর্স করিয়েছি, হাজার হাজার স্টুডেন্ট এখানে কোর্স করেছে। আবার যারা এবার ফেল করেছে তাদের নিয়ে কাউন্সিলিং প্রোগ্রাম, গ্রুমিং প্রোগ্রাম আমরা চালু করেছি।
অসংখ্য ছাত্র, হাজার হাজার স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করে গ্রুমিং কাউন্সিলিং নিয়েছে। আবার এ প্লাস স্টুডেন্টদেরকে নিয়ে প্রোগ্রাম করা হচ্ছে, এ গ্রেড পাওয়াদের নিয়েও ইসলামী ছাত্র শিবির প্রোগ্রাম করবে। এই প্রোগ্রামগুলো করে আমাদের উদ্দেশ্য কি? অনেকের ভিতরে এই কথা আসতে পারে যে ছাত্র শিবির এইখানে নিয়ে আসছে ওর নিজের দলের জন্য, কারণ ওর দল ভারী করার জন্য, কয়টা সমর্থক যদি পায় তাইলেই শিবিরের খুশি। আল্লাহর কসম, এই কাজের জন্য আপনাদেরকে এইখানে নিয়ে আসা হয় নাই। ইভেন আমাদের বোনদের যে আমরা দাওয়াত দিয়েছি, আমাদের বোনরা তো ইসলামী ছাত্র শিবিরের নেতা হইতে পারে না, তাহলে কেন তাদেরকে এইখানে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম? আমরা একটা স্লোগানে এখানে লিখেছি, আপনারা দেখেন আমাদের স্লোগানটা কি, সবাই একটু পড়েন তো। ওইখানে লেখা মেধা, দেখতে পাচ্ছেন আপনারা? একটু জোরে পড়েন, মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ। আর একবার, মেধা, হচ্ছে না, আমি 1 2 3 বললে আপনারা পড়বেন, তাহলে দেখবেন শুনতেও ভালো লাগে। 1 2 3। ভালো লাগছে না শুনতে? শব্দগুলো শুনতে যত ভালো লাগে, বলতে যত ভালো লাগে, এটা অ্যাডাপ্ট করে কাজ করাটা তার চাইতে অনেক ডিফিকাল্ট। 3টা জিনিস এখানে বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে এই 3টা জিনিসের কম্বিনেশন পাওয়া যায় না, তাই ইনসাফের বাংলাদেশ হয় না। একটা বলেছি মেধা থাকবে, এখানে মেধার কোনো অভাব নাই। প্রতি বছর লক্ষ লক্ষ এ প্লাস পায়, প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট পাস করে। আপনারা কিন্তু অনেক স্টুডেন্টদের মধ্যে সিলেক্টেড হয়ে এখানে আসছেন। আপনারা যখন ক্লাস 1-এ যাত্রা শুরু করেছিলেন, তখন আপনাদের সাথে 27 লক্ষ স্টুডেন্ট মা বাবার হাত ধরে ক্লাস 1-এ যাত্রা শুরু করেছিল। আপনারা পরীক্ষা দিয়েছেন, রেজিস্ট্রেশন করেছিল 19 লক্ষ স্টুডেন্ট, আপনাদের সাথে পরীক্ষায় অ্যাটেন্ড করেছে 18,57,000 স্টুডেন্ট। 50,000 স্টুডেন্ট পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে পারে নাই, তার আগে হয় সে মারা গিয়েছে, অথবা অসুস্থ অবস্থায় ছিল, অথবা কোনো একটা ঘটনা ঘটেছে, পারিবারিক দৈন্যতা বা কোনো স্বল্পতার কারণে সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে নাই। আপনারা তার ভিতর থেকে ভাগ্যবান। এই 18,57,000 স্টুডেন্টের মধ্যে 38% করছে ফেল, 52% করছে, 62% করছে পাস। এখানে প্রায় 6 থেকে 7,000 স্টুডেন্ট আপনাদের এই যাত্রায় আপনাদের সাথে নাই। তার মানে এসএসসি পর্যন্ত ক্লাস 10 পাস করতে গিয়া এই পর্যন্ত আসতে প্রায় 13,000 স্টুডেন্ট আপনাদের বন্ধুবান্ধব আপনাদের সাথে নাই, অর্ধেক শেষ, জোরে পড়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আপনারা আবার তাদের মধ্যে থেকে পেয়েছেন 1,16,766 জন এ প্লাস পেয়েছেন আপনারা। এই এ প্লাস প্রাপ্ত স্টুডেন্টরা এইচএসসিতে গেলে আবার 60 থেকে 65,000 এ প্লাস পাবেন আপনারা। আর যারা এ প্লাস পায় না, এরকম এ গ্রেড পাওয়া স্টুডেন্ট আরও 20,000 এ প্লাস পাবে। সব মিলে 80,000 এ প্লাস হবে ইন্টারমিডিয়েটে। এটা বলে রাখছি এই কারণে, বিগত 15-20 বছরের স্ট্যাটিস্টিক্স তাই বলে, আপনাদের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না। কারণ এ প্লাস পাওয়ার পরে অনেকে অহংকারী হয়ে যায়, অনেকে পড়ে না, ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার, এরপরে গিয়া পরীক্ষার হলে গিয়ে দেয়, আর পাশ করা কপালে জুটছে না। এখন যারা আপনারা এ প্লাস পেয়ে এখানে এসে বসেছেন 1,16,000 স্টুডেন্ট, তারা কি আসলে সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন? তারা কি সবাই মেডিকেলে পড়তে পারবেন? তাদের কি অ্যাম্বিশন থাকলেও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েটে পড়তে পারবেন, বা চুয়েটে পড়তে পারবেন, বা রুয়েটে পড়তে পারবেন, বা কুয়েটে পড়তে পারবেন? ইটস নট পসিবল। কারণ বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ মিলে সিট আছে 62,000। এখন এই সিটের মধ্যে আবার কিছু আছে পালি, দর্শন, ফার্সি, উর্দু, আরবি, এগুলোতে অনেকেই পড়তে চায় না। এগুলো যদি বাদ দেই, তারপরে সিট আছে মাত্র 58,000। এর মধ্য থেকে 7,500 স্টুডেন্ট আছে মেডিকেলে পড়তে পারবে, তার ভিতরে 4,500 স্টুডেন্ট সরকারি মেডিকেলে পড়তে পারবে। আর বাকি যাদের বাবার অনেক টাকা আছে, 25 লক্ষ টাকা দিয়ে যারা ভর্তি হইতে পারবে, তারাই কেবল বেসরকারি মেডিকেলে পড়তে পারবে। ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়তে যাইবেন, তাদের মধ্যে মাত্র 4,000 4,500 স্টুডেন্ট এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, এই জায়গায় মাত্র 4,000 4,500 স্টুডেন্ট ভর্তি হতে পারবে। পরীক্ষা দিবে প্রায় 60,000 স্টুডেন্ট। তার মানে এই যাত্রা কতটা কঠিন হবে আপনাদের জন্য, এটা সহজেই অনুমেয়। শুধু তাই না, বিশ্ববিদ্যালয়ে যে 50,000 বা 52,000 সিট আছে, এই 52,000 সিট যদি দিতে হয়, অনেকেই এ গ্রেড পাওয়া স্টুডেন্ট এসএসসি এইচএসসিতে কোনোদিন এ প্লাস পায় নাই, এমন স্টুডেন্টরাও ইউনিভার্সিটিতে পড়ে, তার সংখ্যা 25-30%ও হয়ে যায় কখনো কখনো। ক্যান ইউ ইমাজিন? তার মানে ডাবল এ প্লাস পাওয়া ছাত্ররাও ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজ আর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার সুযোগ বাংলাদেশের আসপেক্টে পায় না। অনেকে বিদেশে চলে যায় হায়ার স্টাডি করতে, দেশে সুযোগ পায় নাই, আইএলস দেয়,
এরপরে বিভিন্ন ধরনের কোর্স করে, কোরিয়ান কোর্স, জাপানি কোর্স, জার্মানি কোর্স করে বিদেশে চলে যায়। আর অনেকে আছে ন্যাশনাল কলেজে পড়ে, যেখানে ক্লাস করতে হয় না, টিচার নাই, বরাদ্দ ভালো না, ক্লাসরুমের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়লে ওই ক্লাসে যাওয়া যায় না, নানাখানা অবস্থা, সারাক্ষণ আন্দোলন সংগ্রাম, মিছিল, মিটিং, রাজনৈতিক ভায়োলেন্স চলতেই থাকে। সুতরাং লেখাপড়ার লাইফটা বিষিয়ে তোলা হয় তাদের। তাহলে এখন এই যাত্রার এই পর্যন্ত যে আপনারা আসছেন, ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে ওই সতর্ক করার জন্য এখানে নিয়ে আসছে। এই লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে সারা দেশব্যাপী যে এ প্লাস সংবর্ধনা আমরা দিচ্ছি, আমরা আপনাদেরকে যেমনিভাবে উইশ করি, আপনাদেরকে তেমনিভাবে আমরা আরও বেশি সতর্ক করতে চাই ভবিষ্যতের জীবন বিনির্মাণের জন্য, যেন আপনারা এই 2 বছরের যে ট্রানজিশনাল পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে যেন নিজেদেরকে আপনারা হারিয়ে না ফেলেন। 2টা বছর কম্পিটিশনের এই জায়গায় যেন নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেন। এখন দ্বিতীয় কথায় আসি, যারা আপনারা এ প্লাস পেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বা কোনোভাবে কোনো কিছু একটা করে কোনো জায়গায় চলে গেলেন, মেধার কোনো অভাব আপনাদের নাই। প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টে সততা, আর একটা হচ্ছে দেশপ্রেম। অধিকাংশ মানুষের এই সততা নাই। বাংলাদেশ দুর্নীতিতে কোনো একটা সময় ছিল চ্যাম্পিয়ন, আর বাংলাদেশের দুর্নীতির সূচকে এখন বাংলাদেশের অবস্থান 13তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী দুর্নীতির সূচক হিসেব করতে গিয়ে 182টা রাষ্ট্রের র্যাঙ্কিং তারা করেছে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম, সম্ভবত এটা একটু পিছিয়ে 150তম হয়েছে। এখন এই 150তম হিসাব করে আমরা দেখলাম বাংলাদেশের দুর্নীতি আগে যেরকম ছিল সেরকমই আছে, তবে বাংলাদেশের চাইতে কেউ কেউ বেশি দুর্নীতি করার কারণে একটু আগায় গেছে। বাংলাদেশের যে উন্নতি হয়েছে এইটা বলার কোনো সুযোগ নাই। আওয়ামী আমলে $240 বিলিয়ন পাচার করছে, বিদেশে পাচার করে বড় বড় লেকচার এখনো বিদেশে হয়েছে তারা দিচ্ছে, দেশকে বিশাল স্বর্ণ যুগে তারা নিয়ে চলে গেছে। অথচ এখনো 6,40,00,000 মানুষ বাংলাদেশে দারিদ্র সীমার নিচে বসবাস করে। ইউ কান্ট ইমাজিন। বাংলাদেশে এই তরুণ প্রজন্মকে কাজে লাগানোর কথা ছিল, কিন্তু এই তরুণ প্রজন্মের মধ্যে এখনো পর্যন্ত বেকারত্বের পরিমাণই সবচেয়ে বেশি। 41 লক্ষ সলিড বেকার বাংলাদেশে আছে, যেটাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়েড। অনার্স মাস্টার্স পাস করার পরে, ইউনিভার্সিটির সার্টিফিকেট নেওয়ার পরে ওই বেচারাদের চাকরি হয় না। এরপরে এমবিবিএস পড়বেন, এমবিবিএস পাস করার পরে সরকার একটা চাকরির ব্যবস্থা করে আপনাদের। ইন্টার্নের সময় 20,000 টাকা দেয়, আর ইন্টার্নের পরে যদি বিসিএস ক্যাডার হয় 30 থেকে 35,000 টাকা বেতন পাবে। সবাই তো মনে করে ডাক্তার মানে হচ্ছে টাকার উপরে মনে হয় ঘুমায়। টাকার উপরে ঘুমাইতে পারবেন ডাক্তার হওয়ার পরে, যখন বয়স হবে 55 বছর। এর আগে না। এফসিপিএস ডিগ্রি 5 বছর, এমডিএস ডিগ্রি, এফআরসিএস ডিগ্রি, এগুলো ডিগ্রি নিতে নিতে যৌবন শেষ। যখন আর ভোগ করার সময় নাই, তখন টাকা ইনকামের সময়। আপনি ইনকাম করবেন, খাবে আর একজন। এই হচ্ছে দুনিয়ার নিয়ম। এখন জীবনটা আসলে আমরা যেভাবে চিন্তা করছি সেভাবে হয় না। আর আমাদের সমাজ ব্যবস্থায় যে করাপশনের কথা আমরা বলছি, এই করাপশনটা এই সোসাইটিকে আরও বেশি বিষিয়ে তুলেছে। সবচেয়ে বড় করাপশনের খাত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন সেক্টর। ক্যান ইউ ইমাজিন, আপনার যে শিক্ষক, আপনার বিশ্ববিদ্যালয়গুলোর যারা শিক্ষক, গ্রান্ট কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যারা চালায়, তারা হচ্ছে বড় করাপশনের সাথে জড়িত। বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, বরাদ্দর টাকা মেরে নিয়ে চলে যায়। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন আপনাদের পাশেই, সেখানে কিছুদিন আগে নির্বাচিত ভিপিজিএস এর গায়ে হাত তোলা হয়েছে, ছাত্রদল হাত তুলেছে। কেন হাত তুলেছে? ইনকিলাব মঞ্চের একটা প্রোগ্রাম, হাদির যে প্ল্যাটফর্ম, শহীদ হাদির, ইনকিলাব মঞ্চের প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ জানানো হয়েছে। ইউজিসির চেয়ারম্যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসছে, একটা প্রোগ্রাম করতে আসছে। সেইখানে ইনকিলাব মঞ্চের ছেলেমেয়েরা ওইখানে গিয়েছে প্লাকার্ড দিয়ে, বলছে আমাদের বিশ্ববিদ্যালয়ে 20 বছরের ইতিহাসে একটা থাকার জায়গা ছেলেদের জন্য নাই, আমাদের থাকার জায়গা হবে। 10,000 কোটি টাকা সরকার বাজেট দেওয়ার কথা। এই বাজেটের টাকা কিভাবে ব্যয় করা হবে এ ব্যাপারে স্টুডেন্টদের কথা হচ্ছে বাজেটের টাকা ব্যয় করবে সেনাবাহিনী। এটা আবার মানবে না ভিসি, আর এটা মানতে চায় না তথাকথিত সরকারি দলের ছাত্র সংগঠন। যদিও ছাত্র সংগঠন বলা হয়, তাদের ছাত্র জীবন 12 বছর আগে শেষ হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে সংসার আদি করার কথা, কিন্তু কোন এক অজানা কারণে তারা এটা করে না। যদিও তারা জানে কোনোদিন ওই দলের কেন্দ্রীয় সভাপতি হওয়া তাদের পক্ষে সম্ভব না। এই দলের যে পর্যন্ত তারা আসছে, ওই কলেজ সভাপতি, বিশ্ববিদ্যালয় সভাপতি, ওইটাই তাদের জীবনের সর্বশেষ জায়গা। এর বাইরে তাদের দলে কোনো ডেমোক্রেটিক চর্চা নাই, নিজেরা ভোট দিয়ে তাদের কেন্দ্রীয় সভাপতিও নির্বাচন করতে পারে না।
যাই হোক, তারপরেও 12-13 বছর ধরে ত্যাগ স্যাক্রিফাইস করে ওই বিশ্ববিদ্যালয়ের কমিটিতে থাকার মাঝে হচ্ছে এক ইন্টেনশন খারাপ কিছু একটা আছে। তারা কি চায়, সেনাবাহিনীর হাতে কাজ দেয়া যাবে না, ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে কাজ দিবে। তো ঠিকাদারি প্রতিষ্ঠানের যাদের লাইসেন্স আছে তাদের সাথে কোলাবোরেশন করে ওই কাজটা পাইয়ে দিয়ে এখানে 10%, 20% খাওয়ার একটা বন্দোবস্ত আছে। এখন ছাত্র সংগঠনে থাকা অবস্থায় যদি 10-12 কোটি টাকা খাওয়া যায়, এটা কি খারাপ? 10,000 কোটি টাকা থেকে 1,000 কোটি টাকাও যদি ভাগবাটোয়ারায় পায় তাও তো খারাপ না। শিক্ষার্থীরা বলছে না, এটা হবে না, ফিটিং খারাপ দিবা, এরপরে বালু খারাপ দিবা, সিমেন্ট খারাপ দিয়ে আমাদের বিল্ডিং বানাবা, 5 বছর পরে সেই বিল্ডিংয়ের দিকে তাকানো যাবে না, এমন ক্যাম্পাস আমরা চাই না। সেনাবাহিনীর হাতে টাকা দিতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কাজ চাই। এর আগে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য বিল্ডিং করার জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর আগে যিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আওয়ামী আমলে, সেই ভিসি পুরো টাকাটাই খেয়ে ফেলছে। কি আশ্চর্য বিষয়, কল্পনা করতে পারবেন না। আবার শুনছি যে এটা শিক্ষামন্ত্রীও কিছু ভাগবাটোয়ারা পাইছে, ডাক্তার দীপুমণি। এইভাবে করে ভাগবাটোয়ারা করে একটা বিশ্ববিদ্যালয়ে খেয়ে ফেলছে, অথচ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আবাসনের সুযোগ তাদের নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বারবার বলছে শতভাগ শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে হবে। 105 বছরের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি 2 বছর পরে কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, ফার্স্ট ইয়ারে আপনারা সিট দিতে পারবেন না। বাংলাদেশে টানেল তৈরি করছে, এক্সপ্রেসওয়ে তৈরি করছে, বাংলাদেশে পদ্মা সেতু তৈরি হচ্ছে, আর যে বাংলাদেশের তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবে, সেই তরুণ প্রজন্মের বিশ্ববিদ্যালয়ের একটা নিরাপদ আবাসনের ব্যবস্থা পর্যন্ত এই বাংলাদেশ সরকার করতে ব্যর্থ হয়েছে। 50-55 বছর একটা দেশ পার করে ফেললো, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে পারে না। 30% শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা যান, সেখানে 50% স্টুডেন্টের অবস্থা এমন, তারা আবাসনের ব্যবস্থা পায় না, সঠিক বন্দোবস্ত নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলের হিস্ট্রি ছিল, অনার্স মাস্টার্স পাস করার পরে এরপরে হলের সিট পেত, এরপরে কোনো একটা জায়গায় চাকরি করতো আর পড়াশোনা করতো বিসিএস এর জন্য। বেসরকারি কোম্পানির গাড়িগুলো শহীদুল্লাহ হলের সামনে, এফএইচ হলের সামনে থেকে নাকি স্টুডেন্টদেরকে উঠাই নিয়ে চলে যেত। স্টুডেন্ট তো আর উঠাইতো না, বিশ্ববিদ্যালয়ের হলে থাকে কিন্তু আসে কোম্পানির গাড়ি, উঠাই নিয়ে যায় কোম্পানির অফিসে, আবার বিকালে নামায় দিয়ে যায় আর থাকে সেইখানে। আর স্টুডেন্টরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, অনিরাপদ জীবনযাপন করে। ডাকসু রাকসু চাকসু জকসু হওয়ার পরে আমরা বলেছি সকল শিক্ষার্থীদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 20 বছরে একটা স্টুডেন্টদের জন্য অ্যাম্বুলেন্স নাই, অসুস্থ হইলে যে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেবে সেই ব্যবস্থা নাই। এরপরে আমরা যখন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলাম, তখন আবার তাদের পক্ষ থেকে মেসেজ দিছে, আমরা কি সরকার কি চাইলে অ্যাম্বুলেন্স দিতে পারে না? 10টাও পারে। এগুলো ফুটেজ খোর, শিবির ফুটেজ নেয়ার জন্য মেয়েদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাল্টিপারপাস একটা বাস, আধুনিক একটা বাসের ব্যবস্থা করছে। তারেক রহমান চাইলে তো 10টা বাস রাতারাতি দিতে পারে। তাহলে কথা হইল, চায় না কেন তারা? শতভাগ আবাসন চায় না কেন? কারণ আবাসন যদি না হয় আর এই বাস টাস থাকবে না, এগুলা যত কনজাস্টেড করে রাখতে পারবে, নেতাদের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে তাদের জীবনটা তারা ক্ষয় করবে। সাধারণ শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা তাদের জীবনটা ক্ষয় করবে। একটা সিট পাওয়ার জন্য নেতার পিছনে ছুটতে হয়, নেতা গণরুম গেস্ট রুম করে, এরপরে রাজনৈতিক প্রোগ্রামে বাধ্যতামূলক তাদেরকে নিয়ে যাওয়া হয়। এই জিনিসগুলো আমরা বন্দোবস্ত পাল্টানোর জন্য এডুকেশন রিফর্মের কথা বলেছি, ক্যাম্পাস রিফর্মের কথা বলেছি, সেইগুলো করা হয় না। এদেশে কাঙ্ক্ষিত মেধার মূল্যায়ন দেওয়া হয় না। আবার কষ্ট করে স্ট্রাগল করে যে শিক্ষার্থীরা AA+ পাওয়া শিক্ষার্থী বিসিএস ক্যাডার হচ্ছে, ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে, টিওনো হচ্ছে, এসটিওনো হচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে, গবেষক হচ্ছে, ইউনিভার্সিটির টিচার হচ্ছে, এই মানুষগুলো আবার সেম লেভেলের করাপশনের সাথে জড়িত হয়ে পড়ছে। হাজার হাজার কোটি টাকা করাপশন করে ফেলছে। আবার জিজ্ঞাসা করলে বলে ঘুষ খাবো নাকি ঘাস খাবো, মানে ঘুষটারে তখন আর ঘুষ বলে না, জরিমানা বলে, যে আমরা এটা জরিমানা হিসেবে নেই মানুষের কাছ থেকে। রাস্তায় দাঁড়ায় পুলিশ যদি লাইন ভায়োলেট করেন ধরে বলবে জরিমানা দেন, তো জরিমানের টাকা যাবে কোথায়? ওইটা ভাগ বাটোয়ারা হবে, ওনাদের পকেটে যাবে মূলত। ঘুষ বলতে লজ্জা লাগে, যেই জিনিসটা বলতে লজ্জা লাগে সেই জিনিসটা খাচ্ছে, নিজের সন্তানের জন্য ওই ঘুষের টাকা দিয়ে ফল কিনে নিয়ে যাচ্ছে, লজ্জাও লাগে না। এই অর্থের টাকায় কখনো কোনো ভালো মানুষ তৈরি হতে পারে না। তার সন্তান এমন তৈরি হবে, ঘরে ঘরে ঐশী তৈরি হচ্ছে, যে ঐশী তার বাবার গলায় ছুরি দিয়ে জবাই করতেও কুণ্ঠাবোধ করে নাই, এমন সন্তানের জন্ম হচ্ছে। মেধার কোনো সমস্যা নাই এই দেশ থেকে, যারা টাকা পাচার করে দিচ্ছে। এই যে আমরা বলেছি এইবার বাজেটে 3 লক্ষ কোটি টাকা
3 লক্ষ কোটি টাকা এডিবিতে বরাদ্দ দেওয়া হয়েছে, 1,20,000 কোটি টাকা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে বরাদ্দ দেওয়া হয়েছে। তাহলে কোন ইউনিয়নে কোন গ্রামে কত টাকা বাজেট দেওয়া হইল সরকার ওয়েবসাইটের মাধ্যমে সেইটা প্রকাশ করতে হবে, আর সেই এলাকার জনগণ সেই পরিমাণ টাকা বুঝে নেবে। এইটা সরকার কোনোদিনই মানবে না, কারণ ওই 3 লক্ষ কোটি টাকা যা বাজেট করা হয়েছে তা ইউনিয়ন পর্যায়ে যেতে যেতে 1 লক্ষ কোটি টাকাও থাকে না, 2 লক্ষ কোটি টাকা হাওয়া। কারা খায়? প্রথমে খাবে সচিব, এডিশনাল সচিব, মন্ত্রীর কাছে কিছু ভাগা যাবে, এমপির কাছে কিছু ভাগা যাবে, এরপরে এলাকায় চলে গেলে এলাকার পাতি নেতা থেকে শুরু করে উপরের নেতা সবার কাছে ভাগা যাবে, চেয়ারম্যানের কাছে ভাগা যাবে, নিচে মেম্বারের কাছে যাবে, এরপরে ঠিকাদার যে প্রতিষ্ঠান সে কিছু রেখা, এরপরে যা রাস্তাঘাটের জন্য আপনার দেবে 2 দিন পরে সেই রাস্তাঘাটের চলটা ধইরা চটলা না কি বলে এখন সব কিছু উঠে চলে যায়। আর রাস্তাঘাট থেকে চললে মনে হয় আমরা কোনো এক কর্দমাক্ত বিকেলে কোনো এক জায়গা থেকে হাঁটছি যেখানে বালুর কোনো সন্ধান নাই আর কনক্রিটের কোনো সন্ধান নাই, শুধু কাদা আর কাদা। আশ্চর্য লাগে। আমাদের দেশে মেধার কোনো সমস্যা নাই, প্রবলেমটা হচ্ছে এই সততা। আমি যে এইটা খাবো না, আমি একজন ডাক্তার হওয়ার পরে আমার চেম্বারে আমি বসে থাকি আর বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন এসে আমাকে প্রলুব্ধ করে, এসি দেয়, আমার ঘরে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করে দেয়, এরপরে ফ্রিজ তৈরি করে দিচ্ছে। এর বিনিময়টা কি? ডাক্তার ওই কোম্পানির ওষুধ লেখে কিনা এটা দেখার জন্য আবার দারোয়ান ফিট করা থাকে হাসপাতালে। দেখবেন ডাক্তারের চেম্বারের সামনে দারোয়ান দাঁড়ানো, ওই দারোয়ানের পোশাকে না, ওই দারোয়ান সাদা ড্রেস পরা, সাদা শার্ট পরা আর কালো প্যান্ট পরা, ডিউটি সকাল থেকে সন্ধ্যা। আপনি বের হওয়ার সাথে দেখি কি ওষুধ লিখছে, হ্যাঁ ভালো ওষুধ লিখছে, যান নোট করে রাখে। এরপরে ওই ডাক্তারের কাছে আবার রিপোর্ট করে, আপনার এসি দিয়ে গেলাম, ফ্রিজ দিয়ে গেলাম, কত কিছু দিয়ে গেলাম, মোটরসাইকেল দিলাম, গাড়ি দিলাম, ড্রাইভারের ভাড়া দিচ্ছি, এরপরে আমাদের ওষুধটা আপনি লেখেন না। এরপরে ডাক্তারের তো আছে টেস্ট একটা লিখে দিবে, টেস্ট একটা লেখার পরে তার 40% অমুক জায়গা থেকে করান, আমার নামে যাবেন, কম নিবে। টেস্টের দাম হচ্ছে, টেস্ট করাইতে লাগে 100 টাকা, লিখে রাখবে 800 টাকা। ডাক্তারের কাছ থেকে আসছেন এই জন্য 20% ছাড়, এই 20% ছাড়ে হচ্ছে 600 টাকা। এই 600 টাকার মধ্যে 40% আবার যাবে ডাক্তারের কাছে, আর যে টাকাটা থাকবে এখান থেকে তার ভিতরেও অন্তত কস্টিং ওই প্রতিষ্ঠানের 100 টাকা তাদের লাভ। এইভাবে করে চলছে ডাক্তারি এই বাণিজ্য। সবাই না, ডাক্তারদের মধ্যে কিছু অংশ মানবিক ডাক্তার রয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই জিনিসটা দেখতে পাই। রসিকতার একটা গান ছোটবেলায় আমরা শুনতাম, ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছো বিলেত ঘুরে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। ও ডাক্তার, ডাক্তার মানুষে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালকে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। ও ডাক্তার, তোমার গৃহিণী যে গয়না পরেন, দেখেছো কি তাতে কত রক্ত? তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত? তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে, তোমাকে যদি দেখে কোনো ডাক্তার। ও ডাক্তার, ওই ডাক্তারের চেম্বারে যারা যায় যেভাবে সবাই করে, যে পরিমাণে টেস্ট দেয়, ইথিক্স নাই, নর্মস নাই, অথচ এই মেডিকেলে পড়তে গিয়ে যে পরিমাণে টাকা খরচ হয়, জনগণের ট্যাক্সের টাকা এই মেডিকেল কলেজগুলো পরিচালিত হচ্ছে। একজন ডাক্তারও বলে না আমি আমার জীবনে অন্তত সপ্তাহে 1 দিন ফ্রি চিকিৎসা দিব, এই জনগণের জন্য আমি খেদমত করব, যাদের ট্যাক্সের টাকা আমি পড়াশোনা করেছি। মেধা ছিল, সততা নাই, দেশপ্রেম নাই, দেশকে নিয়ে ভাবে না, আগামীর প্রজন্মকে নিয়ে ভাবে না, তরুণ প্রজন্মকে নিয়ে ভাবে না। ইনসাফের বাংলাদেশ কিভাবে হবে? ইসলামী ছাত্র শিবির সেই ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি আন্দোলন গড়ে তুলতে চায়, যে আন্দোলনের মূল কথাই হচ্ছে একটি কল্যাণমুখী রাষ্ট্র আমরা গড়ে তুলব। তোমরা তো আসো আমাদের সাথে, আমরা সবাই মিলে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব। আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব। প্রত্যেকটা অন্ধকারের বুকে কুঠারাঘাত করে প্রভাতের রাঙা সূর্য উদয় ঘটিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। আমি হব ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই চাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঢমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিন দিয়া দেই তিন্দ, আমি চপলে চপলে হিন্দু। কবি নজরুল বিদ্রোহী কবিতার মধ্যে নিজেকে এমনভাবে কল্পনা করেছেন, তরুণ প্রজন্ম
আজকে যাদের বয়স রয়েছে তাদের এখন সময় যুদ্ধে যাওয়ার, এখনই তাদের সময় পৃথিবীকে পাল্টে দেওয়ার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার। যে জুলাই বিপ্লব তরুণ প্রজন্মের হাত ধরে নেমে এসেছিল, সেই ইনসাফের বাংলাদেশ এখনো হয় নাই। অন্ধ দলীয়করণ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, ডিফেন্স ফোর্সগুলোতে আবার রয়েছে। পিএসসি সংস্কার করা হয় নাই। নিয়োগ চাকরির ক্ষেত্রে এখনো পর্যন্ত দলীয়করণের ভিত্তিতে নিয়োগ নেওয়া হচ্ছে। সরকারকে আমরা সতর্ক করেছি, মেধার মূল্যায়ন যদি না করা হয় আর তালিকা নিয়ে যদি এখনো চাকরির বন্দোবস্ত করার চিন্তা করা হয়, ফ্যাসিবাদী হাসিনার যে পতন হয়েছে তার চাইতে করুণ পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে। মেধার ভিত্তিতে একটা রাষ্ট্র গঠিত হবে। কোন নেতার পেছনে কোন মেধাবীরা ছুটবে না, মেধাবীদের পেছনে নেতারা ছুটবে। নেতারা ছুটবে কারণ মেধাবীরাই আগামীর বাংলাদেশ গড়ে দিবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির সেই মেধাবীদের পিছনে ছোটে। ইসলামী ছাত্র শিবির যারা করে তাদেরকে মেধাবী করে গড়ে তোলার দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের। সুতরাং সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার সেই স্বপ্ন আমাদের দেখতে হবে। আগামীর 2টা বছর ইন্টারমিডিয়েটের সেকশন খুবই গুরুত্বপূর্ণ। কলেজে যাওয়ার পরে ভুলে যাবা না, কারো পিছনে পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করবা না। এমন বন্ধু চয়েস করবা যেই বন্ধু এই 2 বছর তোমাকে ভালো পথ দেখাবে। এই 2টা বছর ট্রানজিশনাল পিরিয়ড, মনে রেখো এই 2 বছর পড়াশোনা না করে তুমি যদি মনে করে এমনি এমনি A+ পেয়ে যাবো, এটা আদতেও সম্ভব নয়। তোমার এসএসসিতে A+ পাওয়া সর্বশেষ কথা নয়। সোসাইটির অ্যাসপাইরেশন তোমার কাছে এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। সামনে যদি তুমি ফল করো, বড় ধরনের বিপর্যয় তোমার জীবনে নেমে আসতে পারে। সামনের দিনগুলো আরো কঠিন, আরো বেশি প্রতিযোগিতাময় একটা জীবনের দিকে তুমি ছুটে যাচ্ছ। সেই জায়গায় তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। সেখানে তুমি শুধুমাত্র ডেমরা কলেজের শিক্ষার্থী নয়, সেখানে তোমার সাথে কম্পিটিশন করবে আব্দুল কাদের মোল্লা ডিগ্রি কলেজের স্টুডেন্টরা, ক্যাডেস কলেজের স্টুডেন্টরা, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা, ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা। দুনিয়ার বাংলাদেশের সকল মেধাবী স্টুডেন্টরা তোমাদের সাথে ফাইটিং করে বিশ্ববিদ্যালয়ে তোমার পজিশন তোমাকে দখল করতে হবে। তুমি যে কাঙ্ক্ষিত মেধা চাও, যে কাঙ্ক্ষিত সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে তুমি চাও, সেটা যদি তোমাকে অর্জন করতে হয় এখন পরিশ্রম করতে হবে। চাইনা হিসরা যদি চিন্তা করো একটা চান্স পাইলেই হয়, কাজ হবে না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলা কিন্তু মেরিটের দিক থেকে অনেক পেছনে, তোমার ইচ্ছা মতো তুমি সাবজেক্ট নিতে পারবা না। তোমার স্বপ্ন তুমি আইনজীবী হবা, আইনের সাবজেক্ট নিতে গেলে অন্তত 200 জনের মধ্যে, প্রথম মেরিটের 200 জনের মধ্যে তোমার থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেজন্য তোমাকে সেই চেষ্টাটা করতে হবে। সাবজেক্ট র্যাঙ্কিং আছে বিশ্ববিদ্যালয়ে, তো মেরিট উপরের দিকে তত তুমি সাবজেক্ট চয়েস তোমার মতো করে র্যান্ডমলি তুমি করতে পারবা। তোমার মেরিট যত নিচে তোমার সুযোগ তত কমতে থাকবে। সুতরাং এখন তুমি কি করবা সেটা তোমাকে ভাবতে হবে। আমি বারবার বলি মোহাম্মদ আলী ক্লের কথা। ওই ব্যক্তি যখন কোনো গেম খেলতে নামতো তখন সে বলতো, আই এম মোহাম্মদ আলী ক্লে, আই এম দ্য গ্রেট, আই উইল উইন দিস ম্যাচ। সাংবাদিকরা জিজ্ঞাসা করতো, মোহাম্মদ আলী ক্লে আপনি এত কনফিডেন্টলি কিভাবে বলেন আপনি এই ম্যাচ জিতবেন, আর প্রত্যেকটা ম্যাচ আপনি কিভাবে এভাবে জেতেন? তখন মোহাম্মদ আলী ক্লে উত্তর দিয়েছিল যে শোনো, আমার ভিতরে কোনো বিশেষত্ব নাই। আমি যখন এক্সারসাইজ করতে থাকি তখন করতে করতে ক্লান্ত হয়ে গেলে আমি ডান দিকে তাকাই, বা দিকে তাকিয়ে দেখি কেউ এক্সারসাইজ করছে কিনা। আমি ডান দিকে বা দিকে তাকানোর পরে যদি দেখি 2-1 এক্সারসাইজ করছে, আমার মধ্যে প্রচন্ড রকমের হিংসা তৈরি হয়। আমি সকল ক্লান্তি ভুলে গিয়ে আরো বেশি পরিশ্রম করতে থাকি। পরিশ্রম করতে করতে একটা পর্যায়ে যখন আমি আবার ক্লান্ত হয়ে ডান দিকে তাকাই, বা দিকে তাকিয়ে দেখি কেউ নাই, তখন আমি কিছুক্ষণ বসে থেকে আবার 1 ঘন্টা বেশি এক্সারসাইজ করি। আর আমি চিন্তা করি এখন কেউ নাই, সবার চাইতে যদি 1 ঘন্টা বেশি আমি পরিশ্রম করি তাহলে আমি অন্যের তুলনায় 1 ঘন্টা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি সেই জায়গা থেকে পরিশ্রম করতে করতে আজকে মোহাম্মদ আলী ক্লের জন্ম হয়েছে। সারা পৃথিবীতে আমাকে মানুষ চিনে, কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম আমাকে করতে হয়েছে এটা দুনিয়ার মানুষ জানে না। তুমি আজকে A+ পেয়ে এখানে এসেছো, তোমার পরিশ্রমের কথা